এই কথাগুলো সহ্য করতে পারছি না ঐশীর, যে আমি পড়বো না, আমাকে কেন নিয়ে চলে যাচ্ছ। এর থেকে মনে হয় খারাপ কিছু আর জীবনে আর বাকি আছে। তুমি তো অনেক গুড গার্ল। তো ও আমার কোলে চেপে চলে এলো। রাস্তায় কাঁদতে কাঁদতে আসছিলাম। তারপর আমার ভাইকে ফোন করলাম, কারণ আমার একটাই, মানে আমার মা বাবার থেকেও আমার একটাই জায়গা। তো ও বললো যে কেন। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর দেখতেই পাচ্ছ সকাল সকাল রেডি হয়ে গেছি। এখন বাজে ঘড়িতে 7:30। অনেকক্ষণ উঠেছি, পুজো টুজো করেছি, রান্নার কাজে একটু মাকে হেল্প করেছি, এইটুকুই যা। রান্নাটা মা করছে, মানে হয়েই গেল প্রায়। তো সকাল সকাল রেডি হওয়ার কারণ, এই কারণটা হচ্ছে, তোমরা যেরকম ভাবো প্রত্যেকবারে ঐশীকে হয়তো ব্লাড দিতে নিয়ে যাচ্ছি, নাহলে টেস্ট করাতে যাচ্ছি, এটা কিন্তু পুরোটাই অন্যরকম। মানে আমাদের জীবনে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে। জানি না কতটা সাকসেসফুল হব, কারণ ঐশীর বাবা একটা কথা বলল কালকে যখন মানে রাতে খাওয়ার আগেটায়, তারপরে মনটা অনেকটাই দুর্বল হয়ে গেছে। মানে ওটা বাস্তব বলেছে, ও মনে আঘাত করার জন্য বলেন, যেটা বাস্তব, আমাদেরকে চলতে হবে যেটা নিয়ে, তো সেটাই বলেছে। তো জানি না সেটা এখন কি হবে, সেই ভয়ও লাগছে, কিন্তু একটা মনে মনে আনন্দও আছে। এই দেখো ঐশীকে রেডি করে দিয়েছি। এই যে দেখো। না বাবা, ব্লাড দিতে নিয়ে যাচ্ছি না, সিরিয়াসলি বলছি। না, বন্ধুদেরকে কি বললাম জানো, আমি বলছি ব্লাড দিতে নিয়ে যাচ্ছি না। বন্ধুরা তোমাকে ব্লাড দিতে নিয়ে যেতে বলতে, হ্যাঁ বলছে হ্যাঁ বলেছো তোমরা। তো ওর তো মনে ওটাই চলে সবসময়, বুঝতেই পারছো। তো চলো, তোমাদেরকে কতটা দেখাতে পারবো জানি না, তো চেষ্টা করব একটু হলেও দেখানোর বা বাড়িতে ফিরে বলার। তো সঙ্গে থাকো, এইটুকুই রিকোয়েস্ট করব। তো চলো এখন টাটা, অনেকটা দেরি হয়ে গেছে, বেরোতে হবে মা মেয়েকে। তো চলো সঙ্গে থাকো। আমি হাত দিতে পারবো না। তো তোমার হাতে তো আছে তোমার ফটো, দেখছো? এরকম টিফিন বলবে, তুমি তখন খাওয়া দাওয়া করবে। হ্যাঁ, হ্যালো বন্ধুরা। তো সকালে বেরিয়েছিলাম, তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি, বাকি রাস্তায় যে গেছি আর ওগুলো কোনো কিছু মানে শেয়ার করিনি, কারণ ফোনটাই বার করিনি। তো মানে কি বলবো না সেটাই বুঝতে পারছি না। তোমরা হয়তো ভাবে, মানে কি জানি না কে কী ভাবে, সে যে যাই ভাবো। ঐশীকে বলেই দিই কোথায় গেছিলাম। ঐশীকে স্কুলে ভর্তি করতে গেছিলাম। তো মানে কালকে আমি তোমাদেরকে এর আগের ক্লিপটাই দেখেছো, বললাম যে ঐশীর বাবা বলেছিল যে, মানে যে কথাটা বলেছিল সেটা যে মানে সত্যি হয়ে যাবে না, বুঝতে পারিনি। তো প্রথমে একটা স্কুলে নিয়ে গেছিলাম ঐশীকে ভর্তি করার জন্য। তো স্কুলে ওটাতে মানে অনেকক্ষণ ধরে আমরা ওয়েট করেছি। তার কারণ হচ্ছে আমরা অনেকটা আগে চলে গেছিলাম 8টার সময়, আর 9টার সময় অফিস খোলে। তো এখানে একজনের বাচ্চাকে ভর্তি করছে, ওই কাকিমাই বললো যে 8টার দিকে যাবে, তখন কি অফিস খুলে দেবে। ঠিক আছে, সেই রকমভাবেই গেছিলাম। তো কাকিমাটার সঙ্গে যাবে বলেছিল, কিন্তু কোনো মানে একটু অসুবিধার জন্য যেতে পারিনি, আমি ঐশীকে নিয়ে গেছিলাম। তো অফিস খুললো, 9টা বাজতেই অফিসটা খুললো। তখন অফিস খুলতেই আমি প্রথমে বললাম যে মানে আমাকে বাড়ি থেকে বলেই পাঠিয়েছিল, আর আমাকে এটা তো বলতেই হবে, এটা লুকানোর কিছু নেই। কারণ ঐশীর বাবাও বলেছিল যে প্রথমে এই কথাটা বলবি, কারণ এটা বলতেই হবে, তাছাড়া হবে না। তো আমি প্রথমেই বললো যে, আমি বলছি কেন এসেছো, আমি বললাম যে ভর্তি করবো। বলছি ফর্ম নিয়ে গেছিলে, আমি বলছি না ফর্ম নিয়ে যাইনি, আর নিয়ে নিয়ে যাব। তো বললাম যে আমার ওই মানে মেয়ের এরকম থ্যালাসেমিয়া আছে। তো বলছে ঠিক আছে, আমি তো এই বিষয় নিয়ে কোনো কথা বলতে পারবো না, আমাদের ম্যাডামকে ডাকছি। তারপরে আমাকে ভেতরে ডাকলো, বাইরে থেকে ফর্ম আরে নিয়ে যাওয়া হয়। তো ভেতরে ডাকলো, স্কুলের ভেতরে। তারপরে আমি ঐশীকে নিয়ে গেলাম। তো
তো ওখানে আমাকে জিজ্ঞাসা করলো কী সমস্যা আছে তোমার মেয়ের। আমি বললাম যে সমস্যা বলতে এমনি আর 5টা বাচ্চার মতনই ও থাকে, ওকে দেখলেও কেউ বলবে না, সব কিছু ঠিক আছে, কিন্তু ওর ব্লাড নিতে হয় প্রতি 1.5 মাস অন্তর। আর ও যাতে পড়ে টড়ে না যায় বা যেন মারামারি না করে, এইগুলো মানে ব্লাডটা যেন না বেরোয়, এরকম একটু দেখে রাখা। তখন আমাকে ওখানে বলল যা বলার। তো মনটা সত্যি প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো, ঐশীকে নিয়ে বেরিয়ে এলাম। আমাকে ওখানে বলল যে কিছুদিন পরে আসতে, তো ওদের একটা অনুষ্ঠান আছে স্কুলের। তো ঠিক আছে। আর ঐশী আমাকে বলছে তুমি আমাকে নিয়ে চলে যাচ্ছ, আমি স্কুলে পড়বো না? আমি তো পড়বো। ও আমাকে এরকম করে বারে বারে বলছে আমি স্কুলে পড়বো না, তুমি আমাকে কেন স্কুল থেকে নিয়ে চলে যাচ্ছ? তখন বুকের ভেতরটা না কি যে হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। এ কষ্টটা কারোর সঙ্গে শেয়ার করতে পারছিলাম না। আমি ঐশীকে বুঝিয়ে নিলাম, মামা কদিন পরেই আবার আসবো, কেন পড়বে না তুমি? তোমাকে কত বড় হতে হবে, তুমি তো অনেক গুড গার্ল। তো ও আমার কোলে চেপে চলে এলো। রাস্তায় কাঁদতে কাঁদতে আসছিলাম। তারপরে আমার ভাইকে ফোন করলাম, কারণ আমার একটাই মানে আমার মা বাবার থেকেও আমার একটাই জায়গা। তো ও বললো যে কেন, তো কথাবার্তা হলো দুজনের। তারপরে মনটাকে স্ট্রং করলাম, দিয়ে আমি ভাবছি আমি ঘরে গিয়ে আর বাঁচতে পারবো না। আমি এই কথাগুলো সহ্য করতে পারছি না ঐশীর, যে আমি পড়বো না, আমাকে কেন নিয়ে চলে যাচ্ছ? এর থেকে মনে হয় খারাপ কিছু আর জীবনে আর বাকি আছে। তো তারপরে ঐশীকে নিয়ে আমি আবার একটা টোটো করে বাড়ির দিকে মানে আসছিলাম। তো তখন ওই মানে কি বলবো, টোটোওয়ালাটাকে বললাম যে এখানে একটা স্কুল আছে। আমি এরকম মনে মনে করলাম যে ও হয় স্কুলে ভর্তি করবো, না হলে আর ঘরে গিয়ে আর আমি পারবোই না, কীভাবে বাঁচবো, আর লড়াই করতে পারছি না। আমি ভাবতেই পারিনি এটা আমার সঙ্গে হবে, মানে আমি বাস্তবটা সত্যি মানতেই পারছিলাম না যে এটা বাস্তব। তার আগেই আমাকে আমার বর বুঝিয়ে মানে বলেই দিয়েছিল যে এইরকম হতে পারে। তো তারপরে আমি মা আমাকে অনেকবার এর আগেও বলেছে যে এখানে একটা স্কুল আছে, স্কুলটা ভালো, মানে ছোটো বাচ্চাদের এটা ভালো, মানে প্রথমের গড়াটা তৈরি হওয়ার জন্য ভালো। তো কি করলাম, ওইখানে টোটোটাকে দাঁড় করালাম যে সাহস নিয়ে। আর বুঝতেই পারছো শহর বাজারে, আর গ্রামের মেয়ে তো, শহর বাজারে অতটা মানে চতুর নই, কিন্তু মা হয়েছি, এবারে আমাকে সবটাই করতে হবে। তো ওখানে টোটোটাকে দাঁড় করাতে বললাম। তারপরে ওখানে যে মাসিটা থাকে, আমি বললাম স্কুলটা কি মানে ওপেন আছে? বললো যে হ্যাঁ স্কুলটা চলে। তো সেইভাবে ভেতরে ঢুকলাম। তো ওখানে অফিসে গিয়ে কথা বললাম, আমার বাচ্চার এইরকম আছে। বলছে তাতে কি হয়েছে, আমরা কেন আছি, আমরা তো ওদেরকে লক্ষ্য রাখার জন্যই আছি। ওকে কেন বুঝতে দেবে যে ওর কোনো সমস্যা আছে? ও আর 5টা বাচ্চার মতনই ও স্বাভাবিক জীবন যাপন করবে। ওর ট্রিটমেন্ট চলছে, ট্রিটমেন্ট চলবে, তাতে কি এসে যায়? ওকে আলাদাভাবে কোনো ট্রিটমেন্ট দেওয়া হবে না যে ও এরকম ও সেরকম। ও আর 5টা নর্মাল বাচ্চার মতনই থাকবে, ওকে লক্ষ্য রাখার দায়িত্ব আমাদের। তো শুনে সত্যি মানে কি বলবো, ভেতরটায় মানে এতটা যতটা কষ্ট পেয়েছিলাম তার 1000 গুণ মনে শান্তি পেয়েছি, সেটা বলে বোঝাতে পারবো না কতটা শান্তি পেয়েছিলাম ওখানে কথাগুলো শুনে। তো এর আগের স্কুলটায় যখন গিয়ে দাঁড়িয়েছিলাম, ওখানে একদম রাস্তার ধারে, তো একটা ওখানে বড় মাঠও আছে। জানি না ভগবান হয়তো যা করে তা হয়তো সবটা না হলেও কিছুটা হয়তো ভালোর জন্য করে। তো ওখানে যখন দাঁড়িয়েছিলাম একটা বড় মাঠ ছিল, ওখানে ক্রিকেট খেলছি, ওখান থেকে এমন বল উড়ে এসেছে আমার মাম্মার পায়ে, জানো তো
পায়ে এমন লেগেছে, ও আমাকে বলে উনি পাটা সরিয়ে নিয়েছে। আর ওই যে বাচ্চার মায়েরা ছিল তারা দেখেছে ঐশীর পায়ে বলটা লেগেছে। ওরা বলছে যে বাচ্চাটা পাটা সরিয়ে নিল, বলটা এত জোরে লাগলো। ওরা কী করলো, বলটা নিয়ে লুকিয়ে দিচ্ছে। ওই লোকগুলো আনতে আসতেও বলটা দিল না, বলছে বাচ্চাটার যদি আজকে মাথায় লাগতো বা ছাতিতে লাগতো তখন কি হতো। আর এটা একদিন নয়, প্রতিনিয়তই ওখানে দাঁড়াতে হবে, ওখানে করতে হবে। তার থেকে এটাও মনে হচ্ছে যে যেটা হয়েছে ভালো হয়েছে। কিন্তু এই জিনিসটা মানে জানি না নয়, মানে বুঝতে পারছি এই তো সবে শুরু। এই জিনিসগুলো কত ঘটবে, কত চারিদিকে ঘটবে আমার সঙ্গে, মানে আমাদের সঙ্গে কতটা শক্ত হতে হবে সেটাই শুধু ভাবছি। যে আজ আমি কি উত্তর দেবো মেয়েটাকে। স্কুল থেকে যখন বের করে নিয়ে আসছি, আমি স্কুলে পড়বো না, বারে বারে শুধু ওই কথাটা কানে বাজছে। প্রথমে যে স্কুলটায় গেছিলাম সেটা মানে যে স্কুল, মানে কি বলবো, স্কুলটাতে ডিসেম্বরে সেশন শুরু হয়। ওখানে আমাকে অনেকেই বললো যে আরও আগে আসতে হতো ভর্তি করাতে, কারণ এখানে ডিসেম্বরে সেশনটা শুরু হয়, মাঝখান থেকে হয়তো ভর্তি নেবে না। তো সেই রকমভাবেই ওখানের যে ম্যাম, তার সঙ্গে কথা হলো। তো বললো যে যেহেতু ছোট আর এই রকম একটা সমস্যা, মানে ছোট বাচ্চা, পড়ে যাওয়ার ভয়, বলছি আমরা যতই দেখে রাখি ছোট বাচ্চা, আমরা তো সেইভাবে শিওর দিতে পারছি না, কারণ যেহেতু অনেকটাই ছোট। তো আর ওদের ভর্তিও কমপ্লিট হয়ে গেছে। তো বললো যে আর একটা বছর, মানে বুঝতেই পারছো কি বলতে চাইছি, যেহেতু ও যাতে বুঝতে পারে, ও নিজের খেয়াল রাখতে পারে, এইরকম একটা ব্যাপার। তো এখানে অনেক ভালো ভালো স্কুল আছে যেখানে সিসি ক্যামেরা দেওয়া থাকে। তুমি মানে আমরা হয়তো ঘরে বসেই ফোনেই দেখতে পাবো যে ও কি করছে না করছে সব কিছু। কিন্তু কি বলো তো, সব দিকটাই মেনটেন করে চলতে হবে। এখন যেহেতু ওর সামনে অনেকটা বড় লড়াই আছে, অনেক টাকার প্রয়োজন ওকে সুস্থ করতে, মানে মানে কি বলবো, এত জানো সবাই টাকা, কত টাকা লাগবে। তো সেইখানে যদি মানে ভর্তি করতেই ওখানে অনেক অনেক টাকা, মানে সে আর বলে আমি মানে বলতে চাইছি না স্কুলগুলোতেও। তো সেই কারণে বুঝতে, মানে একটা ইংলিশ মিডিয়াম স্কুল মানেই প্রচুর টাকা। তো সেই জন্য এখন নর্মাল যাতে একটুও স্কুলটা যাওয়া আসা শেখে, সেই কারণেই এতটা মানে তাড়াহুড়ো যে একটা স্কুলে যাক, ও একটু নর্মাল লাইফ লিড করুক। কারণ শুধু ইঞ্জেকশন আর ডাক্তার, হসপিটাল এই করে করেই ওর জীবনটা, মানে ও একটা অন্যরকম হয়ে যাচ্ছে, মানে এতটাই খিটখিটে হয়ে যাচ্ছে বলে বোঝাতে পারবো না, কারণ তোমাদেরকে দেখাই না সেগুলো আমি। তো সেই জন্য ভাবলাম না, যেখানে হোক এক জায়গায় ভর্তি করতেই হবে। তো সেইভাবেই দেখছি, তোমাদের সঙ্গে সবই শেয়ার করব। তো চলো তোমরা দেখো, আর কি বলবো বলো, পাশে থেকো আমার ঐশীর, এইটুকুই বলবো। ঐশীটার পাশে থেকো, এইটুকুই রিকোয়েস্ট তোমাদের সবার কাছে।